রূপা তার অসুস্থ বাবার বুকে হাত রেখে আস্তে আস্তে বলল, বাবা, আমি যাকে ভালোবাসি সে আমার চেয়ে 11 বছরের বড়। তার স্ত্রী আছে, তবুও কেন জানি সারাক্ষণ তার কথা ছাড়া আর কিছু ভাবতে পারি না। রূপার বাবা ফ্যালফ্যাল করে মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? 22 বছরের মেয়ে যদি তার চেয়ে 11 বছরের বড় কাউকে পছন্দ করে তাহলে তার বয়স 33। কিন্তু মারাত্মক কথা হচ্ছে সেই ছেলের নাকি বউ আছে। কি সর্বনাশ! রূপা বলল, বাবা, তুমি কি রাগ করেছ? ছেলেটা কি তোর অফিসের সেই স্যার? কিভাবে বুঝলে? তুই প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে গোসল করার আগে আমার সঙ্গে আধা ঘন্টা গল্প করিস। সেই কথাবার্তার মধ্যে সব কিছু তো স্যারকে নিয়ে। অফিসে যাওয়া থেকে শুরু করে ছুটির আগ পর্যন্ত তার সঙ্গে কি কি ঘটেছে সেগুলো বলিস। বাবা, তুমি চিন্তা করো না, তাকে আমার পছন্দ, এটা ঠিক, কিন্তু সে আমাকে দু চোখে দেখতে পারে না। তাহলে কি দিয়ে দেখে? জানি না বাবা, তবে সে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে চাকরি ছেড়ে যেতে ইচ্ছে করে বাবা, কিন্তু একটু আবার ডাক দিয়ে ভালো করে কথা বলে। 5 মিনিট কথা বলে যখন তার রুম থেকে বের হই তখন মনে মনে বলি, মানুষটা এত ভালো কেন? তোর মাথা পুরোপুরি গেছে। রূপা হাসলো। অসুস্থ বাবার কাছে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রূপা। আজও তার অফিসে যেতে দেরি হবে। রূপার চাকরির বয়স 1 বছর হতে আর সামান্য কিছুদিন বাকি আছে। এই 1 বছরের মধ্যে সে সবসময় দেরি করে অফিসে যায়, আর প্রতিদিন তাকে ঝাড়ি খেতে হয়। অফিসে গিয়ে সে প্রথমে যায় তার স্যার শফিকের কাছে। শফিক তাকে দেখে বিরক্ত হয়ে বলে, এর চেয়ে নিজে একটা অফিস খুলতে পারো না? লাঞ্চের পরে অফিসে তবুও কেউ কিছু বলবে না? শফিক আর কিছু বলেন। রূপা চুপচাপ মনোযোগ দিয়ে শোনে, কখনো জবাব দেয় না। বকা শুনতে শুনতে তার কান্না আসে। তারপর নিজের ডেস্কে এসে বসে বসে শফিকের পরবর্তী ডাকের অপেক্ষা করেন। 10 মিনিট পরে শফিক তাকে ডাকবে, হাসি মুখে তার বাবার কথা জিজ্ঞেস করবে, এরপর কিছু ফাইল হাতে দিয়ে বলবে, এগুলো চেক করে ম্যাডামের কাছে পাঠিয়ে দিও। শফিক বাদে আর কেউ তাকে ঝাড়ি দিলে কিংবা উঁচু গলায় কথা বললে সে প্রতিবাদ করে, কিন্তু শফিকের সাথে পারে না। রূপার চাকরির ব্যবস্থা শফিক করে দিয়েছিল, হয়তো সেই কৃতজ্ঞতা হতেই সে প্রতিবাদ করতে পারে না। বছরখানেক আগে রূপা যখন চাকরির জন্য খুব চেষ্টা করছিল তখনকার কথা তার সবসময় মনে পড়ে। প্রায় মাসখানেক ঘোরাঘুরি করে কোনো চাকরি হয়নি। একদিন বিকেলে ক্লান্ত হয়ে সে একটা পার্কে বসেছিল। হঠাৎ করে দেখতে পেল তার সামনে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। এক পর্যায়ে মেয়েটা রাগ করে চলে গেলে ছেলেটা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে, তারপর সেখানে সবুজ ঘাসের ওপর বসে যায়। রূপা দূর থেকে এসব দেখতে থাকে। একটা সময় সে নিজের মনের অজান্তেই ছেলেটার কাছে চলে যায়। ছেলেটা তাকে দেখে বিরক্ত হয়ে বলে, কে আপনি? আমার নাম রূপা। নাম দিয়ে কী করবো? পার্কে এত জায়গা আছে, তবু আমার কাছে কেন এসেছেন? আমার একটা চাকরির খুব দরকার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? রূপা নিজের কথাতে নিজে বিরক্ত হয়ে গেল। এটা বলা হয়তো ঠিক হয়নি। আসলে যে মেয়েটি রাগ করে চলে গেছে সে ঝগড়ার সময় বলেছিল, এত বড় চাকরি করে লাভ কি? আমাকে নিয়ে যদি সামান্য বাইরে আসতে না পারো তাহলে বড় চাকরি আর টাকা দিয়ে কী হবে? এই কথা শুনে রূপার মনে হচ্ছিল লোকটা ভালো চাকরি করে, তার মানসিক চাপ আছে এখন। করুণ হয়ে চাকরির কথা বলা যায়, কিন্তু এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে। এই লোকটার মুখে কোনো রসকস নেই, তিতা তিতা কথা বলে। লোকটা বলল, পার্কে এসে কেউ চাকরি খোঁজে? তোমার কি খারাপ কোনো উদ্দেশ্য আছে নাকি? রূপার কান্না আসে। সে কোনো কিছু না বলে পার্ক থেকে বেরিয়ে আসে। রাত 8টার দিকে তার বাসায় একটা ছেলে আসে। ছেলেটা তাকে একটা ঠিকানা দিয়ে বলে আগামীকাল ঠিক 10টায় সেই ঠিকানায় যোগাযোগ করতে হবে, আর একটা চাকরির ব্যবস্থা হতে পারে। রূপা ভাবেনি যে পার্কের সেই লোকটা এভাবে কাউকে দিয়ে খবর দেবে। তাছাড়া সেই লোকটা তো তার বাসা চেনার কথা না। পরদিন সে অফিসে গেল। দারোয়ানের কাছে সে কি বলবে বুঝতে পারছিল না। শুধু ঠিকানা দিয়ে ভেতরে ঢোকা যায় না, কার কাছে যাবে তার নাম বলা দরকার। সেই লোক অনুমতি দিলে তারপর প্রবেশ করতে দেওয়া হবে। সমস্যা হচ্ছে রূপা তার নাম জানে না। সে কার সঙ্গে দেখা করবে তার নাম জিজ্ঞেস করা হয়নি। দারোয়ান তাকে ঢুকতে দিল না। রূপা সারাদিন অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে পার করল। বিকেল 3টার দিকে পেছন থেকে একটা লোক বলল, তোমার নাম রূপা, তাই না? রূপা পেছনে ফিরে দেখে গতকাল পার্কে সে লোকটা দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি ভাব। রূপা কিছু বলল না, তার মনটা খারাপ হয়ে আছে অনেক। তোমার না সকাল 10টার দিকে আসার কথা ছিল, তুমি এখানে কি করো? রূপা তখন আনন্দে হাসতে ইচ্ছে করছিল, সে আনন্দে কিছু বলতে পারল না। শফিক তার দিকে তাকিয়ে বলল, চলো আমার সঙ্গে। শফিক গেট দিয়ে ভেতরে যাচ্ছে। দারোয়ান তাকে সালাম দিল। তার সঙ্গে সঙ্গে রূপা প্রবেশ করলো ভেতরে। দারোয়ানের দিকে তাকিয়ে রূপা মনে মনে বলল, এবার পারলে আটকে রাখ।
রূপার সেদিনই চাকরি হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে সেদিনের পর থেকে রূপার নাম শফিক মনে রাখতে পারে না। শফিক সবসময় তাকে স্বর্ণা বলে ডাকে। রূপা তাতেই সাড়া দেয়। মাঝে মাঝে শফিক কাগজপত্র দেখে বলে, তোমার নাম তো স্বর্ণা, তাহলে এখানে রূপা লেখা কেন? স্যার, আমার নাম রূপা। তাহলে আমি স্বর্ণা বলে ডাক দিলে তুমি সাড়া দাও কেন? আপনি আমার নাম মনে রাখতে পারেন না, তাই আমি স্বর্ণা ডাকলে বুঝতে পারি। তাছাড়া এই অফিসে স্বর্ণা নামে কেউ নেই। ঠিক আছে, কাল থেকে রূপা মনে থাকবে। কিন্তু শফিকের মনে থাকে না। পরদিন আবার অফিসে এলে স্বর্ণা বলে ডাক দেন। রূপা দৌড়ে চলে যায় তার কাছে। বছরখানেক আগে শফিক সেদিন পার্কে যার সঙ্গে ঝগড়া করছিল সেই মেয়েটা শফিকের স্ত্রী। একদিন সে অফিসে এসে শফিকের রুমে বসেছিল। সেদিন রূপা তাকে দেখেই চিনতে পারে। রিক্সা থেকে নেমে রূপা গেট দিয়ে ভেতরে যাচ্ছে। 15 মিনিট দেরি হয়ে গেছে। বাবার সঙ্গে সকালবেলা বেশি কথা বলতে গিয়ে দেরি হয়েছে। সে জানে আজও তাকে বকা শুনতে হবে। কোম্পানির মালিক শফিককে খুব পছন্দ করেন। শফিকের কর্মদক্ষতা অসাধারণ, সেজন্য তাকে আরও বেশি ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার জন্য তার নিজের ব্যক্তিগত জীবনে অশান্তি চলছে। তবে শফিকের ধারণা তার স্ত্রী হয়তো তার সঙ্গে থাকতে চাইছে না, সেজন্য সে টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে বেশি। মালিকের নাম আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে থাকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। 7 বছর ধরে সে অস্ট্রেলিয়ার মামার কাছে আছে। আমজাদ চৌধুরীর স্ত্রী আত্মহত্যা করে মারা গেছেন 7 বছর আগে। মেয়ে যখন জানতে পারে যে তার বাবার কারণেই তার মা আত্মহত্যা করেছে, তখন থেকে বাবার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মামার কাছে চলে গেছে অস্ট্রেলিয়ায়। বিশাল কোম্পানি নিয়ে এই দেশে একা একা বাস করছেন আমজাদ চৌধুরী। 25 মিনিট লেট করার পরেও শফিক আজ রূপাকে কিছু বলল না। রূপা তার কাছে আসার সঙ্গে সঙ্গে শফিক বলল, রূপা, কয়টা বাজে? জি স্যার। সকালে নাস্তা করিনি, ওদেরকে বলো আমার জন্য নাস্তা দিতে, আর তুমি তোমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। রূপা দ্রুত বেরিয়ে গেল। নাস্তা ও চা নিজের হাতে নিয়ে শফিকের রুমে গেল। শফিক চায়ের কাপে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাচ্ছে। রূপার চা খেতে লজ্জা করছে। মনে মনে ভাবছে, স্যার তাকে যখন বলবে তখনই খাওয়া শুরু করবে। কিন্তু শফিকের খাওয়া শেষ হয়ে গেল, তবুও রূপাকে সে খেতে বলল না। রূপা মন খারাপ করলো না। শফিক বলল, আমি এখন বাইরে যাব, আজকে আর হয়তো অফিসে আসবো না। তুমি জরুরি কোনো দরকার হলে আমাকে কল করবে। অফিস থেকে বের হয়ে কোথায় যাবেন? প্রশ্নটা করে রূপা মনে মনে বলল, আমি কি একটা গাধা? স্যার কোথায় যাবে সেটা জিজ্ঞেস করে লাভ কি? আমার স্ত্রীকে চেনো? জি স্যার, 2বার দেখেছি। আজ আমাদের ডিভোর্স হবে, সেজন্য আজ আর আসবো না। ডিভোর্সের কাজ শেষ করে আমি এক বন্ধুর কাছে যাব। রূপার চোখে পানি এসে গেল। শফিকের সামনে সে কখনো নিজের চোখে পানি আসতে দেখে নাই, আজ এসেছে। তার কি বলা উচিত? তোমার চা ঠান্ডা হয়ে গেছে, তুমি বরং আরেক কাপ চা নিয়ে নিজের ডেস্কে বসে খাও। আমি এখন বড় সাহেবের সঙ্গে কথা বলতে যাব, তারপরে বেরিয়ে যাব। আজ বিকেলে একটা মিটিং আছে, স্যারকে মনে করে দিও। রূপা চলে গেল। শফিক মোবাইল হাতে নিয়ে দেখলো তার স্ত্রী মেসেজ দিয়েছে, তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষা করছে। আমজাদ চৌধুরী মন খারাপ করে বসে আছেন। শফিক ইচ্ছে করে তার ব্যক্তিগত বিষয় এখানে বললেন না। মিটিংয়ে কি কি বিষয় নিয়ে কথা বলতে হবে সেগুলোর একটা ফাইল বুঝিয়ে দিল। আমজাদ চৌধুরী বলল, তুমি কি জানো আজ আমার মেয়ের জন্মদিন? শফিক জবাব দিল না, কারণ তার মনে নেই। সে এমনিতে কিছু মনে রাখতে পারে না। অফিসের সব কাজ ঠিকমতো স্মরণ করার জন্য সে ব্যক্তিগতভাবে রূপাকে নিয়েছিল। আমি আমার মেয়েকে সকাল থেকে এ পর্যন্ত অনেকবার কল করেছি শফিক, সে কল রিসিভ করে না। নতুন নাম্বার দিয়ে কল দিলাম, আমার কণ্ঠ শুনে কেটে দিয়েছে। শফিকের ভালো লাগছে না। মোবাইলে তার স্ত্রী কল দিচ্ছে, মেসেজ দিয়ে অপেক্ষা করে এখন কল দিচ্ছে। এখনই যাওয়া দরকার। তুমি যাও শফিক, রাতে আমার বাসায় এসো, আমরা একসঙ্গে ডিনার করব। শফিক উঠে গেল। আবারও নিজের ঘরে এসে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেল। অফিস থেকে বের হয়ে নিজের বাইকে করে রওনা দিল। কিছু দূর যেতেই মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে রূপা কল করেছে। শফিক কল রিসিভ করতেই রূপা বলল, বড় সাহেবকে কে যেন খুন করেছে, স্যারের রুমে তার লাশ পড়ে আছে। আপনি তাড়াতাড়ি অফিসে আসুন স্যার, সবাই হইচই করছে। আমজাদ চৌধুরীর লাশ এখনও সেভাবেই পড়ে আছে। শফিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। শফিকের কাছে দাঁড়িয়ে আছে রূপা। সে থরথর করে কাঁপছে। অফিসের সবাই যেন আতঙ্কে দিশেহারা অবস্থা। ম্যানেজার বললেন, স্যারের মেয়েকে ফোন করা হয়েছে, তিনি দেশে আসবেন আজ রাতের মধ্যে, না হয় কালকে। একদিনের মধ্যে হুট করে আসবে কিভাবে? ওনার মামা ব্যবস্থা করবেন। তিনি তো বললেন যে সমস্যা হবে না, চলে আসতে পারবো। শফিক চুপ করে রইল। তার এখনও সম্পূর্ণ ঘটনা বিশ্বাস হচ্ছে না। আজকে রাতে বাসায় একসঙ্গে ডিনার করার দাওয়াত দেওয়া লোকটা বড়বারে চলে গেছে। পৃথিবীর সব ব্যস্ততা, আজ থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সারা জীবন নিজের সম্পদ বৃদ্ধি করেছেন, সব কিছু রেখে তিনি এখন একটা কবরের যাত্রী। শফিক, বলেন ম্যানেজার সাহেব।
স্যারের মেয়ে কোনো রকম দুঃখ পাননি। আমি ফোন করলাম, তিনি রিসিভ করে বললেন লাশকে পুলিশ নিয়ে গেছে। তার মানে তিনি আগেই জানতেন। মনে হয় আমি কল করার আগে কেউ কল করে তাকে জানিয়েছে, না হলে তিনি কিভাবে বলতে পারলেন তার বাবা মারা গেছে। তাছাড়া তার মধ্যে কোনো কষ্টের আঘাত দেখিনি। অদ্ভুত তো ম্যানেজার সাহেব। আরেকটা কথা। কি? তিনি পুলিশকে বলেছেন তার বাবার মৃত্যুর জন্য কোনো মামলা করা হবে না, পুলিশ এসে যেন অফিসের কাউকে গ্রেপ্তার না করে। জিজ্ঞাসা করতে পারে, সমস্যা নেই, কিন্তু কাউকে গ্রেপ্তার করে থানায় নিতে নিষেধ করেছেন। পুলিশ এসে গেছে। সবাইকে দূরত্বে রেখে লাশের তদারকি করতে লাগলো। ম্যানেজার সাহেব বলা শুরু করেন। শফিক অফিস থেকে বের হওয়ার পরে ম্যানেজার সাহেব ভিতরে ঢুকলো, কিন্তু চৌধুরী তখন বিরক্ত হয়ে ম্যানেজারকে পরে দেখা করতে বললেন। ম্যানেজার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার অনুমতি চাইলেন, তার জরুরি কথা বলার ছিল, তাই আবার নক করেন। কিন্তু তখনই তিনি আবিষ্কার করেন চৌধুরী সাহেবের কিছু একটা হয়ে গেছে। আমজাদ চৌধুরী ঘরে কোনো ক্যামেরা ছিল না। রুমে ঢোকার স্থানের দেয়ালে একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরা ফুটেজ চেক করা হলো। সেখানে ম্যানেজার ছাড়া আর কাউকে রুমের সামনে আসতে দেখা গেল না। পুলিশ ম্যানেজারের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গি করলেন। ম্যানেজার সাহেব ঘামতে লাগলো। অবশেষে আবারও আমজাদ চৌধুরী একমাত্র মেয়ে নিধির কাছে কল দেওয়া হলো। এবার কথা বললেন পুলিশ নিজে, কারণ তারা প্রাথমিকভাবে ম্যানেজারকে সন্দেহ করছেন। বেচারা ম্যানেজার অসহায় হয়ে চৌধুরীর মেয়ের সঙ্গে কথা বলতে বলেন। পুলিশের কাছেও নিধি বললেন যে কাউকে অ্যারেস্ট করতে হবে না, যা করার সে এসে এসে তারপর করবে। আর যদি পুরোপুরি প্রমাণিত হয় যে কে খুন করেছে, তাহলে পুলিশ তার কাজ করতে পারে। শুধু শুধু সন্দেহের কারণে কাউকে হয়রানি করার জন্য নিষেধ করেন নিধি চৌধুরী। শফিক কিছু বলল না। সত্যি সত্যি যদি তাদের ম্যানেজার নির্দোষ হয়ে থাকে, তাহলে তাকে না নিয়ে যাওয়া ভালো। একবার থানায় গেলে একটা সম্মানিত ব্যক্তি মানহানির সীমা থাকে না। পৃথিবীর সব কিছু টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। নিধি চৌধুরী জোর গলায় বললেন, বাবা তার সারা জীবনে মানুষকে জ্বালাতন করেছেন, আজ মরে গিয়েও সবাইকে বিপদে ফেলে গেছেন, যেটা আসলে দুঃখজনক ব্যাপার। শফিকের স্ত্রী বারবার কল দিচ্ছেন। শফিক কল রিসিভ করে বলল, আমাদের অফিসার এমডি স্যার খুন হয়েছে, আজ আসা সম্ভব না। শফিকের স্ত্রী ভালো নাম ফারজানা। ফারজানা চেঁচিয়ে উঠে বলল, সবসময় তোমার ঝামেলা কেন থাকে বুঝতে পারছি না। আমি পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। শফিক কিছু বলল না। লাশ নিয়ে পুলিশ চলে গেছে। দুজন রেখে গেছে আমজাদ চৌধুরীর রুম পাহারা দেবার জন্য। গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে তদন্ত করতে। বিশিষ্ট শিল্পপতি আমজাদ চৌধুরীর অফিসের নিজের রুমে খুন হয়েছে, সুতরাং সুষ্ঠু তদন্তের দরকার আছে। শফিক নিজের রুমে এসে চোখ বন্ধ করে রইল। রূপা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। সে ভিতরে আসতে সাহস পাচ্ছে না। একটু পরে শফিক তাকে ডাক দিল। রূপা দরজা খুলে দাঁড়াতেই শফিক বলল, এক কাপ চা দিতে বলো। সন্ধ্যাবেলা অফিস থেকে বের হয়ে শফিক সরাসরি বড় বোনের বাসায় গেল। অফিসে মোটামুটি ভালো অবস্থান তার ছিল, কিন্তু সে কখনো গাড়ি চড়তে পারে না। মানে প্রাইভেট কারে চড়তে সে অভ্যস্ত নয়। নিজের বাইক নিয়ে সারা শহরের মধ্যে তার চলাচল। তাছাড়া গাড়ি ব্যবহার করা আরেকটা বিরক্তিকর কারণ হচ্ছে যানজট। সেই দিক দিয়ে বাইক অনেক ভালো। শফিকের বাবাও মেয়ের বাসায় থাকে। শফিকের কাছে ছিলেন, কিন্তু শফিকের বোনের অনুরোধে তিনি মেয়ের বাসায় থাকতে বাধ্য হয়েছেন। যখন জানতে পারেন শফিকের স্ত্রী বাসা থেকে চলে গেছে, তখনই নিজের কাছে বাবাকে নিয়ে আসে। শফিককে সবসময় আসতে বললেও সে এখানে আসতে চায় না। ড্রয়িং রুমে বসে আকলিমা বলল, তোমাদের অফিসের মালিক খুন হয়ে গেছে, তাই না? কিভাবে কি হলো? জানি না আপা, আমি অফিস থেকে বের হয়ে উকিলের কাছে যাচ্ছিলাম, তখন খবর শুনে ছুটে যাই আবার। ফারজানা শেষ পর্যন্ত তোকে ডিভোর্স দেবে, তাই না? হ্যাঁ। সেদিন শপিং মলে দেখা হয়েছিল আমার সঙ্গে। হাসি খুশি মুখে জিজ্ঞেস করলো কেমন আছি। তারপর অনেক কথা হলো। আমি একসময় তাকে বললাম সব কিছু ঠিক করে নাও, সে কিছু বলে নাই। কথা এড়িয়ে ব্যস্ততা দেখিয়ে চলে গেছে। বাবা কোথায়? বাইরে গেছে। সন্ধ্যার পরে সে হাঁটতে বের হয়, রাত 9টা থেকে বাসায় আসে। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কী সমস্যা হবে, বরং আরও ভালো লাগে বেশি। ফাহিম তো সারাক্ষণ নানার সঙ্গে থাকে। ফাহিম আকলিমার একমাত্র ছেলে। আকলিমা বলল, তুইও এখানে চলে আয়। ফারজানা যেহেতু থাকবে না, তখন একা একা খাবি কি? শফিক বলল, আপা আমার খাবারের চিন্তা করতে হবে না, তুমি বাবার খেয়াল রেখো। টাকা পয়সার দরকার হলে আমাকে বলো। তোর কি শরীর খারাপ? আমি আজ উঠি আপা। সে কি, রাতে খেয়ে তারপর যাবি? বাবা আসুক, বাবার সঙ্গে দেখা করে যা। বাসায় তো কাজ নেই, তাই না? শফিক চুপচাপ বসে রইল। রাতে তার দুলাভাই এসে তার সঙ্গে বসে আমজাদ চৌধুরীর মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলো। শফিকের বাবা এসে সেই আলোচনার অংশ নিলেন। সকল আলোচনা শেষ করে খাবার খেয়ে শফিক যখন বাসা থেকে বের হয়, তখন রাতে 1টা। আমজাদ চৌধুরীর মৃত্যুর 15 দিন পেরিয়েছে। অফিসের সামনে বিশাল ব্যানারে শোক প্রকাশ করা চিত্র ঝুলছে।
আমজাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত। নিধি এখন তার বাবার অফিসে বসেন। সপ্তাহ খানেক ধরে তিনি সবকিছু দেখাশোনা করেন। বাবার মৃত্যুর অস্বাভাবিক ঘটনা সে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। পুলিশের তদন্তের দরকারে সে শুধু বলেছে, আমার কোনো অভিযোগ নেই। শফিকের চাকরি চলে গেছে। 4 দিন আগে নিধি ম্যানেজারকে ডাকেন। তার সঙ্গে আরও 2 জন ছিল। নিধি ম্যানেজারকে বলেন, অফিসে সবার কাজকর্ম মোটামুটি দেখলাম। শফিক সাহেবের তো কোনো কাজ নেই, তাকে রেখে আমাদের লাভ কী? আপনার বাবা তাকে খুব পছন্দ করতেন। বাবা নেই, তাই সেখানে তার পছন্দের মানুষটাকে কী করব? বাবা যাকে পছন্দ করতেন তাকে আমার পছন্দ নাও হতে পারে। আমাদের যতগুলো ব্যবসা আছে সব কিছু শফিক সাহেব জানেন। প্রতিটি ক্ষেত্রে শফিকের অনেক অবদান আছে। স্যার সবসময় শফিকের উপর ভরসা করতেন। বাবা সবসময় মানসিক সমস্যার মধ্যে থাকতেন, তাই কাজকর্ম সবটা শফিক সাহেব দেখত। আমি মানসিক সমস্যার মধ্যে নেই, সুতরাং আমার তাকে দরকার নেই। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে 2 মাসের বেতন দিয়ে বিদায় করুন। বাকি সবাইকে একটু সতর্ক হতে বলবেন। আরও অনেকে ছাঁটাই হতে পারে। অফিসে এসে শফিক ঘটনা জানতে পারে। সে তেমন কিছু বলে নাই। 2 মাসের বেতন নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। রূপা সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে না। তার সেদিন সারাক্ষণ মন খারাপ ছিল। বাসায় ফিরে নিজের বাবাকে জড়িয়ে ধরে সে কেঁদেছিল। সপ্তাহখানেক পরের ঘটনা। রূপা তার ডেস্কে কাজ করছে। আজকাল সে নিধি চৌধুরীর সঙ্গে কাজ করে। সে সারাক্ষণ নিধির হুকুমের অপেক্ষা করে থাকে। চাকরিতে তার মন স্থির থাকে না, কিন্তু চাকরি না করে উপায় নেই। কেমন আছো রূপা? রূপা তাকিয়ে দেখে শফিক তার দিকে তাকিয়ে আছে। রূপা হাসতে ইচ্ছে করছে। তার ইচ্ছে করছে সে বলে, স্যার আমি ভালো নেই। আপনি চলে গেছেন, তারপর থেকে আমি শান্তিতে কাজ করতে পারি না। রাতে ঘুমাতে গেলে আপনার কথা ভাবতে থাকি। সকালে অফিসে এসে আপনার কাছে বকা শুনতে ইচ্ছা করে। রূপা কিছু বলল না। আজ শফিক তাকে রূপা বলে ডেকেছে। তার মানে স্যার এতদিন কাজের চাপে তার নাম ভুলে যেত মনে হয়। তোমার ম্যাডাম অফিসে আছে? জি স্যার। তাকে গিয়ে আমার কথা বললো যে শফিক সাহেব এসেছে। রূপা দৌড়ে গেল এবং সঙ্গে সঙ্গে আবার বের হয়ে এসে বলল, ম্যাডাম আপনাকে যেতে বলেছেন। শফিক সামান্য হাসলো। তারপর নিধি চৌধুরী রুমের দিকে গেল, যে রুমে মৃত্যুর আগ পর্যন্ত তার বাবা আমজাদ চৌধুরী থাকতেন। কেমন আছেন শফিক সাহেব? জি ভালো। আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না, কিন্তু আপনি এসে আমাকে অবাক করেছেন। আমি সত্যি সত্যি অবাক হলাম। আসবো না কেন? বিনা নোটিশে আপনাকে বরখাস্ত করলাম। খানিকটা অপমানের মতো বটে, তাই রাগের দৃষ্টিতে তাকিয়ে আসার সম্ভাবনা কম। প্রয়োজন অপ্রয়োজন সবার জীবনে থাকে। আপনার বাবার কাছে আমি প্রয়োজনীয় ছিলাম, আপনার কাছে অপ্রয়োজনীয়। সুতরাং এখানে রাগ অভিমানের কিছু নেই। তাছাড়া আমাকে তো বিনা নোটিশে বরখাস্ত করা হয়নি। নোটিশ দিয়ে 2 মাসের বেতন দেওয়া হয়েছে। মৃত্যুর 3 মাস আগ থেকে বাবা আমার নানার বাড়ির এলাকায় মায়ের নামে একটা হাসপাতাল করতে চেয়েছে, তাই না? জি। সব কিছু ঠিকঠাক ছিল। এই মাসে কাজ শুরু হবার কথা ছিল। বাবা ভেবেছিলেন এরকম কিছু করলে আমি তাকে ক্ষমা করব। খুশি হয়ে অস্ট্রেলিয়া থেকে তার কাছে চলে আসব। আচ্ছা, আপনাকে আমি একটা কাজের জন্য ডেকেছি। বলেন। আমি হাসপাতালের কাজটা শুরু করতে চাই। সম্প্রতি আপনার ডিভোর্স হয়েছে শুনলাম। এখন একা একা থাকেন। তাই আমি চাই আপনি এই হাসপাতালে তৈরি সব দায়িত্ব গ্রহণ করুন। নতুন করে চাকরি করতে বলছেন? অনেকটা সেরকমই, তবে আপনাকে সবসময় গ্রামের বাড়িতে থাকতে হবে। ঠিক আছে, আমার আপত্তি নেই। একটা কথা বলি? বলেন। মৃত্যুর আগে আপনি বাবার রুম থেকে বের হওয়ার পরই আমি বাবার কল রিসিভ করি। বাবা যখন মারা গেছে তখন আমি বাবার সঙ্গে কথা বলছিলাম। শফিক তাকিয়ে রইল। নিধি অপলক দৃষ্টিতে শফিকের দিকে তাকিয়ে বলল, যে মানুষটা আপনাকে এত পছন্দ করতেন তাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কেন? আপনার কি একটু কষ্ট হয়নি তার জন্য? শফিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিধি এখনও তার দিকে তাকিয়ে আছে, তার মুখে হাসি হাসি ভাব। নিধির এমন ভয়ঙ্কর কথা শুনে শফিক চুপচাপ স্বাভাবিকভাবে বসে রইল। এরকম কথার প্রসঙ্গে কি বলতে হয় সেটা হয়তো জানা নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে শফিক বলল, প্রশ্নটা তো আমার করা উচিত, তাই না? নিধির চোখ মুখ কঠিন করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চেহারা রাগান্বিত ভাব হলেও ঠোঁটের আগায় হাসি দেখা গেল। শফিক সাহেব বলেন, আপনার কি ধারণা যে আমি আমার বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি? অনেকটা তাই। তিনি সবসময় একটা মানসিক কষ্টের মধ্যে থাকতেন। আপনার যুক্তি পুরোপুরি সত্যি না হলেও কিছুটা সত্যি। আমরা কি কাজের কথায় আসতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে বলুন। হাসপাতালের কাজ যেদিন থেকে শুরু হবার কথা সেদিনই শুরু হবে। মনে হয় 25 তারিখে শুরু হবার কথা ছিল, তাই না? হ্যাঁ। আপনি সেখানকার সবার সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করতে বলেন। দরকার হলে সব কিছু গুছিয়ে চলে যান। 24 তারিখ বিকাল 3টা আমি সেখানে থাকব।
আপনাকে একদিন আগে যেতে হবে, কারণ সকালে রওনা দিলে পৌঁছে তারপর ক্লান্ত হয়ে যাবেন। হেলিকপ্টার প্রস্তুত করা যায় কিনা দেখেন। ঠিক আছে। শফিক সাহেব, আপনাকে আমি চাকরি থেকে বের করেছিলাম কেন জানেন? না। আপনি অবশ্য সবাইকে ছোট কিছু কারণ দেখিয়েছেন, কিন্তু সেটা যথাযথ নয়। আপনার জন্য আপনার অন্য কোনো কারণ ছিল বলে আমার ধারণা। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। বেশ কিছুদিন আগে আপনার বাবা আমাকে বলেছিলেন, আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি আমার মেয়েকে সাহায্য করো, কারণ আমার মেয়ে ছোট। তাছাড়া কাজের প্রতি তার মনোযোগ খুব কম। সে একটু রাগী স্বভাবের, তাই অনেক কিছু বলতে পারে। তাই বলে রাগ করে চলে যেও না। আমি দেশ ছেড়ে চলে যাবার পরে বাবার সঙ্গে কথা বলতাম না। বাবা আমাকে প্রায় তখন চিঠি পাঠাতেন। 3-4 পৃষ্ঠার বড় বড় চিঠি লিখে তিনি পাঠিয়ে দিতেন অস্ট্রেলিয়া। বাবাকে আমি বছরখানিক আগে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার থেকে চিঠি পাবার জন্য আমি সেটা প্রকাশ করিনি। শফিক চুপ করে রইল। তার কথা বলার কোনো পজিশন নেই। যখন পজিশন পাবে তখন কথা বলতে পারবে। এমনিতেই সে কম কথা বলে। বাবার চিঠির মধ্যে প্রায় সময় আপনার কথা লেখা থাকতো। বাবার সবগুলো চিঠিতে আপনার স্থান আছে। কিছু না কিছু থাকবেই। এগুলো কি কাজের কথা? হ্যাঁ, কাজের কথা। 2 বছর আগে আমি বাবার চিঠি পড়ে বুঝতে পারি যে তিনি আপনার সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। সরাসরি বলে নাই, কিন্তু তার ইঙ্গিতের অর্থ পরিষ্কার বুঝতে পেরেছিলাম। তিনি আপনাকে তার মেয়ের জামাই বানানোর স্বপ্ন দেখতেন। আমি এসব জানতাম না। তাছাড়া আমার স্ত্রী ছিল, সুতরাং এসব কথা স্যার বলতে পারেন না। আপনার স্যার বলেছেন আমার কাছে চিঠি আছে, আপনাকে একদিন পড়তে দেব। শফিক জবাব দিল না। আমি অফিসে আসার পর থেকে আপনার কথা মনে হলে আমার বাবার কথা মনে পড়ে। বাবার স্বপ্ন ছিল আপনি তার মেয়ের জামাই হবেন। এসব ভাবতে গেলে আমার খারাপ লাগে, অস্বস্তি বোধ শুরু হয়ে যায়। তাই আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ও, হাসপাতালে কাজের জন্য গ্রামের বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত দুটো কারণে নিলাম। প্রথমত, আপনি এখন একা আছেন, তাই ঢাকার বাইরে গেলে সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কম, তাই সমস্যা হবে না। আমি এবার উঠতে পারি? জি পারেন। আপনি ম্যানেজার সাহেবের সঙ্গে আরেকবার দেখা করে তারপর যাবেন। আচ্ছা, যাব। শফিক উঠে দাঁড়ালো। নিধি পিছন থেকে বলল, বাবার মৃত্যুর জন্য কে দায়ী সেটা আমি জানি, তবে তাকে খুঁজে বের করার জন্য আমি একজন বুদ্ধিমান লোককে অফিসে নিয়োগ দেব। সে সবার মতো স্বাভাবিকভাবে ডিউটি করবে, কিন্তু তার প্রধান উদ্দেশ্য থাকবে বাবার খুনিকে খুঁজে বের করা। সবার সঙ্গে কথাবার্তা বলে সে খুঁজে বের করবে। শফিক ঘাড় ফিরিয়ে বলল, আপনি খুব অদ্ভুত মানুষ। নিধি রুম থেকে বের হয়ে রূপার সঙ্গে দেখা হয়ে গেল শফিকের। মেয়েটা কি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল নাকি? কি সর্বনাশ। রূপা বলল, স্যার, আপনি কি আবার চাকরি করবেন? হ্যাঁ, করব। চাকরি করার জন্য আবার আমাকে ডেকে আনা হয়েছে। সত্যি বলছেন? তাহলে তো খুব ভালো হয়। ম্যাডামের সঙ্গে কথা বলতেই আমার ভয় লাগে। যদিও কখনো কিছু বলে না, কিন্তু কেন জানি তাকে দেখলে আমার রাগ ওঠে। কেন রাগ ওঠে? রাগ কেন হবে? তিনি আপনাকে চাকরি থেকে বের করে দিল। এত বড় অফিস আপনি নিজে সব কিছু দেখে রাখতেন, অথচ আপনাকে বাদ দিল। তার বাবার অবর্তমানে তিনি অফিসের মালিক রূপা, সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার তার ছিল এবং আছে। আপনি কবে থেকে অফিসে আসবেন? আজ থেকে ডিউটি করবেন নাকি কাল সকাল থেকে? আমি অফিসে আর ডিউটি করব না রূপা। স্যারের শ্বশুরবাড়ির এলাকায় তার স্ত্রীর নামে যে হাসপাতাল হচ্ছে সেখানে যাব। হাসপাতালে যাবতীয় লেনদেন, কাজকর্ম সব কিছু আমি দেখাশোনা করব। বলেন কি? হ্যাঁ। তাহলে তো আমাকে সেখানে রুম ভাড়া করে থাকতে হবে, বাবাকে নিয়ে যেতে হবে। স্যার, সেই গ্রামের মধ্যে কি ভালোবাসা পাওয়া যায়? তুমি কেন যাবে সেখানে? রূপা তাকিয়ে রইল, যেন অবিশ্বাস করার মতো একটা প্রশ্ন তাকে করা হয়েছে। সে কণ্ঠ খানিকটা নরম করে বলল, আপনার সঙ্গে আমি যাব না স্যার। আপনি তো আপনার সকল কাগজপত্র রেডি করা খেয়াল করার জন্য আমাকে রাখতেন। কিন্তু সেটা এই হেড অফিসে। সেখানে কি অন্য কেউ থাকবে? জানি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত করিনি। আগে যাই, তারপর যদি দরকার হয় তাহলে একজন রেখে দেব। রূপা চুপ করে দাঁড়িয়ে আছে। শফিক তাকে কিছু না বলে হাঁটতে শুরু করলো। সে এখন ম্যানেজারের সঙ্গে দেখা করতে যাবে। রূপা বসে আছে নিধির সামনে। নিধির চোখের দিকে রূপা কখনো তাকায় না। নিধি বলল, আমি একটু পরে গাজীপুরে আমাদের একটা ফ্যাক্টরিতে যাব, তুমি আমার সঙ্গে যাবে। আচ্ছা। তুমি কি কিছু বলতে চাও? ম্যাডাম, গ্রামের বাড়িতে যে হাসপাতালে কাজ শুরু হবে সেখানে কি কি কাজ থাকে? মানে এই অফিসে যেমন কাজ আছে সেরকম? কেন বলো তো? এমনি। ওখানে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, ডিজাইনার আরও অনেকে কাজ করবে। তাদের সবার কাজ তো আলাদা। আমাদের অফিসের কাজের সঙ্গে তো কোনো মিল নেই। শফিক স্যার বললেন তিনি নাকি সেখানে দায়িত্বে যাচ্ছেন, তাই ভেবেছিলাম এখানকার মতো কাজ আছে মনে হয়। নিধি হেসে উঠল, তারপর প্রসঙ্গ পরিবর্তন করে বলল, তুমি আমার সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে নাও। হাতে কাজ থাকলে অন্য কাউকে সেটা বুঝিয়ে দিয়ে তারপর চলো।
আর একটা ফ্লাক্সে করে চা নিয়ে যাবে, এখানে চা খুব ভালো লাগে। রূপা বাবার পাশে তার ভাবিও বসে আছে। রূপা ভাবির পাশে বসলো। ভাবি বললেন, কি হয়েছে রূপা? কিছু হয়নি ভাবি। বাবার শরীর কেমন? ভালো আছে। তোমার অফিসের অবস্থা কি? মালিককে কারা খুন করেছে কিছু জানা গেল? না, এখনও জানি না। ভাবি তুমি কি আমাকে একটু লবণ দিয়ে চা বানিয়ে দেবে? আমার খুব গলা ব্যথা করছে। ঠিক আছে, তুমি বসো, আমি যাচ্ছি। রূপা চুপচাপ বসে আছে। তার বাবা রূপার দিকে তাকিয়ে বলল, ছেলেটার সাথে আজও কথা হয়নি? হয়েছে বাবা, কিন্তু এরকম কথা হবার চেয়ে না হওয়া অনেক ভালো। কেন, কি বলেছে? অফিস থেকে স্যারকে গ্রামের বাড়িতে পাঠানো হবে, সেখানে অনেক বড় হাসপাতাল হবে, স্যার 2-1 দিনের মধ্যে সেখানে চলে যাবে। তো কি হয়েছে? আমি বলেছিলাম স্যার আমি যাব না, তখন তিনি বললেন আমার নাকি সেখানে কাজ নেই, নতুন কাউকে নিয়োগ দেবেন। ঠিকই তো, গ্রামের বাড়িতে তুই কীভাবে যাবি? সেখানে কি শহরের মতো বাসা ভাড়া পাওয়া যায় নাকি? থাকবি কই? তাহলে স্যার কোথায় থাকবে? আমি জানি স্যার ইচ্ছে করে আমাকে নেবে না বাবা। তিনি ভালো করে জানেন আমি তাকে পছন্দ করি। সে যতই বকাবকি করে আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। সে বুঝতে পারে বলেই ইচ্ছে করে আমাকে নেবে না। পাগলামি করিস না। তুই এমনভাবে কথা বলিস মনে হয় যেন তুই বাচ্চা। তোকে কমপক্ষে 10 বছরের কম মনে হচ্ছে। রূপা তার বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। রূপার বাবা লক্ষ্য করে দেখলেন রূপার কান্না একদম তার মায়ের মতো হয়েছে। এভাবে রূপার মা কান্না করতেন। আগামীকাল 25 তারিখ। শফিক সিগারেট হাতে নিয়ে লঞ্চের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের মুগ্ধতা উপভোগ করছে। বাতাসে হাতে সিগারেট এক টান দিতে অর্ধেক ফুরিয়ে গেছে। আকাশ ঝকঝকে পরিষ্কার, তাদের পাশে অসংখ্য তারার মেলা। শফিক তার মালপত্র সব কেবিনে রেখে ছাদে এসেছে। কালকে সকালে পৌঁছে তেমন কাজ নেই, সবাই সেখানে বলা আছে কালকে থেকে কাজ শুরু হবে। নিধি নাকি কালকে যাবে। প্রায় ঘন্টাখানিক ধরে দাঁড়িয়ে আছে শফিক। হঠাৎ করে মেয়েলি কণ্ঠ শুনে ফিরে তাকালো। বাহ, চমৎকার পরিবেশ। সেজন্য বুঝি একা একা এখানে দাঁড়িয়ে আছেন? নিধি দাঁড়িয়ে আছে। শফিক ভাবলো হয়তো তার চোখের ভুল হতে পারে। নিধির তো ঢাকায় থাকার কথা, সে আসবে কীভাবে? কিন্তু একটু পরে তার ভুল ভেঙে গেল। সত্যি সত্যি নিধি চৌধুরী। অবাক হচ্ছেন? হ্যাঁ। হঠাৎ করে কেন জানি ইচ্ছে করছিল রাতের এই সৌন্দর্য উপভোগ করতে। মায়ের কাছে সবসময় গল্প শুনতাম, নীরবে রাতের আধারে এভাবে ভ্রমণ করা আনন্দ নাকি অন্যরকম। আপনি কি যাননি কখনো? না, বাবা যেতে দিতেন না। কোনো এক অজ্ঞাত কারণে বাবা আমাকে নানার বাড়ির এলাকায় যেতে দিতেন না। মা নিজেও কোনো দিন মুখ ফুটে বলেনি নিয়ে যাবার কথা, কারণ বাবাকে প্রচুর ভয় পেতেন তিনি। তো আমাকে বললেই পারতেন। ভাবলাম একটু চমকে দিই আপনাকে, তাই ম্যানেজারকে বলেছিলাম আপনি যেভাবে যাবেন সেভাবে যেন ব্যবস্থা করা হয়। জিন্সের শার্ট আর টি শার্ট পরে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা যায় না। উপভোগ করতে হলে শাড়ি পরে খোলা চলে এসে দাঁড়াবেন, তখন মৃদু বাতাসে আপনার চুল উড়বে, আপনি বেশ আনন্দ পাবেন। ঠাট্টা করছেন? আপনার কি মনে হয় আমি ঠাট্টা করতে পারি? আপনি কি জানেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি? না, জানি না, আমার জানার কথা নয়। ঠিকই বলেছেন, ওর নাম লিমন। পড়াশোনা করতে গিয়েছিল অস্ট্রেলিয়া, সেখানে পরিচয়। সে আমার বাবার পরিচয় জানতো। বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, সব কিছু আমি তাকে বলতাম। লিমন সাহেব এখন কোথায়? দেশে আছে। ও, লিমন আমাকে সবসময় বলতো বাবার সঙ্গে এসব রাগারাগি বন্ধ করে দেশে আসতে। তারপর বিয়ে করে আমরা দুজন সংসার করতাম, কিন্তু আমি আসতে চাইনি। কেন? একদিন লিমনকে কথা বলতে বলতে আমি বলেছিলাম বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমি বাংলাদেশে যাব না। কঠিন প্রতিজ্ঞা। অবশ্য আপনি আপনার সেই প্রতিজ্ঞা রক্ষা করেছেন। শফিক সাহেব? জি। লিমনকে আমি বলেছিলাম বাবার মৃত্যুর আগ পর্যন্ত আমি বাংলাদেশে আসব না। তাই আমার ধারণা লিমনই দেশে এসে পরিকল্পনা করে এই কাজটা করেছে। সেজন্য আমি পুলিশকে খুব প্রেশার দিইনি, তবে ছদ্মবেশে একজনকে নিয়োগ দেব যেন পুরোপুরি সত্যিটা জানতে পারি। আপনি তো খুব সাংঘাতিক মেয়ে। রূপা নামের মেয়েটা কেমন শফিক সাহেব? ভালোই মনে হয়, শ্রদ্ধা করে খুব। রূপার সঙ্গে আমার বয়ফ্রেন্ড লিমনের পরিচয় আছে। লিমন ও রূপা একে অপরকে চেনে, জানেন।